দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। শুরুতে আপনাদের জানিয়ে দিব শিরোনামগুলো। হত্যা ও অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ডে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। আন্ডারওয়ার্ল্ড অস্ত্র ভান্ডারের ব্যাপারে তথ্য পাওয়ার আশা। ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামে আবারও তীব্র গ্যাস সংকট। নগরীর বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশন বন্ধ। প্রভাব পড়েছে শিল্প খাতেও। কালকে আমি প্রায় 3000 টাকা তেল পুড়ছি শুধু এক ট্যাঙ্কি গ্যাস নেওয়ার জন্য। রাত্রে গ্যাস লইতে পারি না, এখন দিনেও গ্যাস লইতে পারি না, কিভাবে চললি মারা? বন্যা পরবর্তী দুর্ভোগে রাঙামাটির পূর্ব লাইলাঘোনার মানুষ। ক্ষতিগ্রস্ত যোগাযোগ অবকাঠামো সংস্কারে নিয়ে দৃশ্যমান উদ্যোগ। আমরা খুব কষ্টের মাধ্যমে আছি, আমাদের রুটঘাটটা নাই, প্রথম যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন। আমরা কষ্টে করে হলেও আমরা পার করব। আমাদের একটা আশ্রয় কেন্দ্র দরকার। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হত্যা ও অস্ত্রের 2 মামলায় চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সকালে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে করা 4 নিরাপত্তায় 4 সহযোগী সহ তাকে আদালতে আনা হয়। জিজ্ঞাসাবাদে আন্ডারওয়ার্ল্ড অস্ত্র ভান্ডার এবং বাহিনীর অন্য সদস্যদের ব্যাপারে তথ্য মিলবে বলে আশা পুলিশের। সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রামের আদালতে আনা হয় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন এবং তার 4 সহযোগীকে। ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র পৃথক 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন জানায় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে হত্যা মামলায় 5 দিন এবং অস্ত্র মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে হাটহাজারী থানার আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন অপর এক আদালতের বিচারক। অস্ত্র মামলায় ডেভিড ইমন সহ তার সহযোগী যারা আছেন 4 জন, তাদেরকে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। আর যে হত্যা মামলাটা ফটিকছড়ির, সেই হত্যা মামলাটিতে বিজ্ঞ আদালত ডেভিড ইমনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যে সমস্ত ঘটনায় ডেভিড ইমন জড়িত, সেই সমস্ত মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট এবং পর্যায়ক্রমে রিমান্ড প্রেরণ দেওয়া হবে। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। দুবাইয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে অপরাধ জগতে তার পরিচিতি। সম্প্রতি রাউজানে বাকুলিয়ায় একাধিক হত্যাকাণ্ড, চাঁদার দাবিতে গুলিবর্ষণ, হামলা, ভাঙচুরের ঘটনায় আলোচিত হয় ইমন। হাটহাজারীর একটি চাঁদাবাজি মামলায় আসামি মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতার দেখিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 জনাব লোকমান হাকিম। পুরো চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করা এই শীর্ষ সন্ত্রাসীর সব সহযোগীদেরও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাধারণ মানুষ। ডেভিড ইমনদের মতো আবার যাতে জামিন আসতে না পারে, এ ব্যাপারে আমাদের বিচারকদেরকেও সতর্ক থাকতে হবে। কারণ ওরা এক বিশ্বাস করে টাকার বিনিময়ে দিলে সব যত বড় অপরাধ হোক না কেন জামিন বেরিয়ে যেতে পারে। কোনো আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো কিছুর বিনিময়ে যেন এই সন্ত্রাসীর মুক্তি না পায়। গেল 29 জুলাই ভোরে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার সময় যশোরে ঝুমঝুমপুরে 3 সহযোগী সহ পুলিশের হাতে ধরা পড়েন ডেভিড ইমন। পরদিন 3 মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। 72-এর সংবিধান দেশকে বিভাজিত করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চট্টগ্রামে পাহাড়ে জুলাই সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 50 বছরে দেশের রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ রাখতে ব্যর্থ হয়েছে। বিএনপিও বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি বলে দাবি করেন তিনি।
পাহাড়ের মানুষের অধিকার ও বৈষম্যের প্রসঙ্গ তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, পাহাড়ের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত হচ্ছে না। পাহাড়ের সরকারি বরাদ্দ থাকলেও বিভিন্ন জায়গায় তা লুটপাট হয় বলে অভিযোগ করেন তিনি। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর গুরুত্ব দেন নাহিদ ইসলাম। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। চট্টগ্রামে আবারও দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশন বন্ধ, যে কয়েকটি খোলা সেখানে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। প্রভাব পড়েছে আবাসিক এবং শিল্প খাতেও। চাহিদার তুলনায় মাত্র 60% গ্যাস সরবরাহ হচ্ছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। দিনভর চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশনের চিত্র এমন। গ্যাস নিতে সব পাম্পে সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংকটের কারণে হাতে গোনা দু একটি ছাড়া বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশন বন্ধ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। সিরিয়াল ধরে অর্থ রাখছি, পরে রাত্রে গ্যাস লইতে পারি না, এখন দিনেও গ্যাস লইতে পারি না, তো কিভাবে চললি মারা? গ্যাস পাইতেছি না, সকাল 5টা থেকে গ্যাস আমি উঠতেছি, কোনো জায়গায় গ্যাস দিতেছি না। কেন না দিচ্ছে এটা তো আর বলতে পারি না। এখন ওখানে বলতেছে গ্যাস লাইন থেকে শেষ ক্লিয়ার হয়ে গেছে, এরা বলতেছে আর আমরা শুনতেছি। কালকে আমি প্রায় 3000 টাকা তেল পুড়ছি শুধু এক ট্যাঙ্কি গ্যাস নেওয়ার জন্য। প্রত্যেকটা দিন মানে এরকম লাইনের জন্য দাঁড়াতে হয়। কোন সময় গ্যাস পাওয়া যায়, কোন সময় গ্যাস পাওয়া যায় না। অন্যান্য ফ্যাক্টর ফার্মে গেলেও সেম অবস্থা চলতেছে। আগে ছিল তেলের সংকট, এখন করে দিচ্ছে গ্যাসের সংকট। চালকদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করছে একটি সিন্ডিকেট। ইচ্ছা করেই দিচ্ছে না, মানে গ্যাসের দাম বাড়ানোর জন্য এরকম করতেছে যে ব্যাক পাম্পে এরকম তারা সিন্ডিকেট করছে কি আর গ্যাসের দামটা বাড়ানোর লাই। গ্যাস পুরো আছে আপনার ফার্মের মধ্যে সিরিয়াল গ্যাস নাই, হ্যাঁ লাইনে গ্যাস নাই, বাস্তবে সিন্ডিকেট। আসলে কি সমস্যা লাইনের সমস্যা না এরাই কোনো সিন্ডিকেট করতেছে, এটা তো সঠিক আমরা দেখা দরকার যে আসলে এটা কি কৃত্রিম সমস্যার কারণে হচ্ছে নাকি সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়াতে চেষ্টা করতেছে। কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে বিক্রয় কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন চালকরা। গ্যাসের চাপ কম বলেই এই সংকট বলছে সিএনজি ফুয়েলিং স্টেশন কর্তৃপক্ষ। বর্তমানে বন্ধ, আর যেটা সমস্যা চলতেছে আমরা বিভিন্নভাবে খবর পাইছি যে এটা 8 তারিখ পর্যন্ত চলতে থাকবে। 8 তারিখ পরে ধীরে ধীরে স্বাভাবিক হবে। গ্যাসের ব্যাসারটা যদি আসে তাহলে আমরা গ্যাস মোটামুটি করে দিতে পারতেছি সবাইকে, তাহলে আমাদের লাইনটা থাকলো না। আমাদের মেন সমস্যা হচ্ছে গ্যাস লাইন থেকে আসতেছে কম। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। বাসাবাড়িতে রান্নাবান্না এবং কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পরই এ সংকট। চট্টগ্রামে দৈনিক 35 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দুদিন ধরে মিলছে 23 কোটি ঘনফুট গ্যাস। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গ্যাসের সংকটের বিষয়ে আরো তথ্য জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবায়ের রিফাত। চট্টগ্রামে নিশ্চয়ই গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে এবং সেটির প্রভাব বাসাবাড়ি এবং ফিলিং স্টেশনগুলোতে পড়েছে। তো সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিটা একটু জানতে চাই। চট্টগ্রামের পুরো যে গ্যাস অবস্থা আমরা যেটি দেখছি তীব্র আকার ধারণ করেছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় করেছি এবং প্রত্যেকটি কার্যক্রমে আমরা জানি বেশ কটি পাম্পে ঘুরেছেন এবং অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি কিন্তু সরবরাহ করতে পারছেন না। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চট্টগ্রামে মূলত এই যে গ্যাসের যে সংকট, পুরো দেশব্যাপী যে সংকট তৈরি হয়েছে এবং বিশেষ করে চট্টগ্রামের যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু আসলে পুরোপুরি নির্ভর করছে মহেশখালীর মাতারবাড়িতে যে দুটি ভাসমান এলএনজি বাজে ত্রুটি শুরু হয়েছে, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনার পর সেটি আসলে বেশ প্রকট আকার ধারণ করছে। একটু কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনারা আসলে কখন থেকে আসলে গ্যাসের জন্য দাঁড়িয়েছেন? 10টা থেকে।
ওরা বলতেছে আবার রাত্রে 9টার দিকে যদি গ্যাস আসে তাহলে আমাদেরকে দিবে, এটা বলতেছে আর কি। এখন তো আমরা 10টা থেকে দিন এখানে বসে রয়েছি, এখনো বসে রয়েছি আমরা। প্রথমে বলতো যে 2:30টার দিকে আসবে গ্যাস, এরও মানে আর কিছু বলে নাই। এরপর 3টার দিকে দেখতেছি, এরও মানে কিছু বলে নাই। সামান্য কিছুক্ষণের জন্য স্টার্ট করছে, এরা বলছে আবার বন্ধ হয়ে গেছে, এখন আর গ্যাস দিতে পারবো না, আবার রাত্রি 9টা। কিন্তু কর্তৃপক্ষ সরাসরিভাবে আমাদেরকে কিছু বলতেছে না এখনো। আমরা এখন খুবই এর মধ্যে আছি, আমাদের গাড়ির মধ্যে কোনো গ্যাস হয় নাই, আমরা কোথায় যাবো এখন দিহার, আমরা সব ড্রাইভার। আমাদের অন্যান্য পেট্রোল পাম্পগুলোর কি সবগুলাই একই অবস্থা বলছে, কিন্তু ওরা এমন ভুল করছে, আমাদেরকে জনগণকে এত কষ্ট দিচ্ছে ড্রাইভারকে, যেটা হচ্ছে আপনার ওরা আগে আমাদেরকে বিজ্ঞাপন দেয় নাই। আজকে আমরা না খেয়ে হাজার হাজার ড্রাইভার এখানে বসিয়েছি, সেটা আমাদের মূল কথা। ওরা গ্যাস কোম্পানি হোক যাই হোক, আমাদেরকে জনগণকে সুযোগ দেওয়ার যদি ওদের মন্তব্য থাকতো, আমাদেরকে আগে নিউজটা দিত, আমরা কালকে থেকে গ্যাসের লাইন দেওয়ার মতো আমার ব্যবস্থা করতাম না। এখন আমরা 10টার দিকে লাইনে আছি, এখন 10টার এই পর্যন্ত আমরা এইভাবে না খেয়ে বসে আছি। মারফি, শুনছিলেন আসলে সিএনজি চালকরা যেটি আসলে বলছেন, তাদেরকে আসলে জানানো হয়নি, যে কোনোভাবে আসলে জানানোর উপায়ও নেই, কারণ এই পেট্রোল পাম্পটি বা সিএনজি রিফুয়েলিং যে স্টেশনটি, এটি আসলে সকাল 10টা পর্যন্ত আসলে গ্যাস সরবরাহ করেছে, কিন্তু পরবর্তীতে আসলে তাদের যে চাপ সেটি কমে গিয়েছে এবং সকাল 10টা থেকে এখন পর্যন্ত চালকরা গ্যাসের জন্য আসলে তীর্থের কাকের মতো অপেক্ষায় আছেন এবং সন্ধ্যা 6টার পর কিন্তু আসলে নিয়মিতভাবে যে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায় সেটিও বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে মানুষের যে কষ্ট, চালকদের যে কষ্ট, সেটি আসলে দীর্ঘায়িত হবে, সেই ভোগান্তিটা আরো দীর্ঘায়িত হবে। ধন্যবাদ আপনাকে রিফাত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কে দিনে দুপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ 57 লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতির হামলায় আহত হয় একজন। দুপুরে দমদমিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিকাশ কোম্পানির 3 জন বিক্রয় প্রতিনিধি নীলা ও হোয়াইকং ইউনিয়নে এজেন্টের কাছে টাকা নিয়ে ফিরছিলেন। এমন সময় টেকনাফ দমদমিয়া 14 নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে অস্ত্রের মুখে তাদের বাসটি প্রতিরোধ করে 57 লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করে তারা। রোহিঙ্গা ও স্থানীয় একটি চক্র মিলে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে আরো তথ্য জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, এই যে 57 লাখ টাকা লুটের ঘটনা ঘটলো, এর সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, জড়িত, তাদের বিষয়ে পুলিশ কি বলছে, তাদের ধরতে পেরেছে কিনা, এবং একজনকে আহতের কথাও আমরা জানছিলাম, তার কি অবস্থা এখন? একজনকে আহত অবস্থায় যাকে পুলিশ দেখাচ্ছে, সে মূলত ছুরিকাঘাত করেছে মূলত ডাকাতরা। এবং এই ঘটনা আসলে টেকনাফের জন্য নতুন কিছু নয়। টেকনাফ এর সীমান্ত এলাকা হিসেবে এখানে সবসময় অপরাধ সবসময় আমরা দেখি, অপহরণ, ডাকাতি এবং সব ধরনের যত ধরনের অপরাধ আছে সব কিছুই কিন্তু টেকনাফ সীমান্ত এলাকা হিসেবে সেখানে আছে। আজকে যে ঘটনা, এটি হচ্ছে 57 লাখ টাকা নিয়ে মূলত টাকা দেওয়ার জন্যই মূলত এসআর যারা বিকাশ কোম্পানির, তারা এসআর যারা, তারা কিন্তু যাচ্ছিলেন টাকা ডিস্ট্রিবিউশন করার জন্য, কিন্তু আগে থেকেই হয়তো উৎপেতে ছিল ডাকাত দল এবং সেই কারণেই আজকে তাদেরকে বাসে করে মূলত এই টাকা নিয়ে যাচ্ছিলেন। বাসে করে নিয়ে যাওয়ার কারণ হিসেবেও আমরা যেটি বিভিন্নভাবে মানুষের কাছ থেকে জানতে পারছি, সেটা হচ্ছে আগে বিভিন্ন সময় প্রাইভেট কারে করে গেছে, কিন্তু সেক্ষেত্রে গিয়েও কিন্তু ডাকাতির ঘটনা ঘটছে। আজকে যাকে 57 লাখ টাকা সহ নিয়ে গেল যার কাছ থেকে, তাকে 1 বছর বা 5-6 মাস আগেও নাকি 18 লাখ টাকা তার কাছ থেকে নিয়ে গেছিল। আমরা একটু যুক্ত করতে চাই, এখানে টেকনাফের একজন বাসিন্দা আছে, একটু যদি বলতেন ছোট্ট করে, একটু যদি বলতেন এই যে টেকনাফে আসলে এই ঘটনা সবসময় কখন থেকে? আসলে ওই যে যেখানে ঘটনা ঘটছে 14 নম্বর ব্রিজ এলাকা এবং তার একটু আগে মুসুনি এলাকা, ঠিক 3 মাস আগেও মুসুনি এলাকাতে দিন দুপুরে গুলি করে 18 লাখ টাকা একই কোম্পানির, বিকাশ কোম্পানির আব্দুল করিম, যার ডিস্ট্রিবিউটর, ওনার একজন বিক্রয় কর্মীকে গুলি করে 18 লাখ টাকা ছিনতাই করেছিল। পুলিশ তার কোনো সুরাহা করে নাই, তার নামে মামলাও হয়েছে এবং সেটা সবাই জানা আছে। এরপরে আমরা শুনছিলাম আসলে এই ঘটনা নতুন নয়, এই ধরনের ঘটনা টেকনাফে সবসময় হয় এবং সীমান্ত এলাকা হিসেবে এই অপরাধের বিরুদ্ধে মানুষ
সোচ্চার হলেও কিন্তু কোনো ধরনের এগুলো ঠেকানো যাচ্ছে না। মারফি, কুতুবী, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বন্যা পরবর্তী দুর্ভোগে রাঙামাটির পূর্ব লাইল্লা ঘুনার মানুষ। পুরো জনপদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতচিহ্ন, এখনও ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি দুর্গম অঞ্চলটির বাসিন্দারা। পাহাড় ধস ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু এবং বিভিন্ন স্থাপনা। জনজীবনে চরম ভোগান্তি। বন্যার পানি নেমেছে আগেই, তারপরও বাঘাইছড়ি উপজেলার পূর্ব লাইল্লাঘুনার মানুষের দুর্ভোগ যেন শেষ হয়নি। পাহাড়ি ঢল আর বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনপদ এটি। বৃষ্টি হলেই এমন দুর্ভোগ এখানকার মানুষের নিত্যসঙ্গী। পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক ঘর এখনও বসবাসের অনুপযোগী। কাদামাটি আর ভেঙে চুরে সড়কের অবস্থাও বেহাল। বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি চরমে। দিনের পর দিন এভাবে চললেও সংস্কারে নেই কোনো উদ্যোগ। এমন একটা পরিস্থিতি আমরা আছি, কাউকে বাসা প্রকাশ করতে পারি না। তার কারণ হচ্ছে এখানে আমাদের হাঁটার কোনো পরিবেশ থাকে না। বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাব? আমরা খুব কষ্টের মাধ্যমে আছি। আমাদের রোড ঘাটটা নাই, প্রথম যোগাযোগ ব্যবস্থা একদম বিচ্ছিন্ন। লাইল্লাঘুনায় স্থায়ী আশ্রয়কেন্দ্র না থাকায় বন্যার সময় বিপাকে পড়েন নারী, শিশু ও বৃদ্ধরা। আশ্রয়কেন্দ্রের পাশাপাশি বন্যার পানি নিয়ন্ত্রণে স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয়দের। শুধু একটাই দাবি, আর কোনো দাবি নাই। আমরা একটা আশ্রয় কেন্দ্র, আমাদের রুটঘাটগুলো যেমন হয়ে যায়। আমাদের প্রয়োজনে তাড়ান না দিক, আমরা কষ্টে করে হলেও আমরা পার করব। আমাদের একটা আশ্রয় কেন্দ্র দরকার। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকা দুর্গম এ অঞ্চলটির মানুষ আশ্বাস নয়, চায় স্থায়ী সমাধান। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। এই বিষয়ে আরো তথ্য জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, এই যে বন্যায় বিভিন্ন সড়ক, সেতু এবং স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, এগুলো মেরামতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনি জানেন যে রাঙ্গামাটিতে বেশ কিছুদিন যে আপনার টানা বৃষ্টির কারণে কিন্তু রাঙ্গামাটির জেলার যে 10টি উপজেলা রয়েছে, 10টি উপজেলার মধ্যে প্রায় উপজেলা কিন্তু নির্মাঞ্চল কিন্তু পানিতে তলিয়ে গেছে। এই পানির কারণে কিন্তু কয়েক হাজার লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের ঘর বাড়ি, বিশেষ করে ওইসব এলাকাতে কৃষি জমিগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যায়। তাছাড়া আপনি জানেন যে রাঙ্গামাটি এলাকাটি, শহরটি হচ্ছে এখানে পাহাড় এবং লেককে কেন্দ্র করে এই শহরটি অবস্থিত, যার ফলে কিন্তু ওই অনাবৃষ্টির কারণে কিন্তু বেশ কিছু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তাছাড়া পাহাড় ধস এবং বন্যা কবলিতর কারণে কিন্তু রাঙ্গামাটি জেলার 10টি উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু যোগাযোগ ব্যবস্থার এবং ব্রিজ কালভার্টেরও ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি গেছে কয়েক হাজার মাছের যে ঘের রয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কিছু মিলে কিন্তু রাঙ্গামাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এইসব ক্ষতিগ্রস্ত লোকজনদেরকে তাৎক্ষণিকভাবে কিছু ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হলে কিন্তু এসব অসহায় লোকজন যারা মাথায় গোছার ঠাইটুকু যারা হারিয়েছে, বিশেষ করে তাদের ঘর বাড়িগুলো যারা হারিয়েছে, তাদের এই ঘর বাড়িগুলো মেরামত করার জন্য এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। তাদের যারা ক্ষতিগ্রস্ত যেসব লোকজন রয়েছে তাদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাদের যে মাথা গোছার যে ঠাইটুকু রয়েছে, যে বাসস্থানগুলো যাতে তারা মেরামত করে সেখানে তারা পুনরায় বসবাস করতে পারে, সে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাছাড়া যেসব ব্রিজ, কালভার্ট এবং রাস্তাঘাট যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবগুলো কাজ ধীরে সুস্থ চলছে এবং ইতিমধ্যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেই যোগাযোগগুলো স্বাভাবিক হয়েছে। তবে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে এবং যে ব্রিজ, কালভার্টগুলো রয়েছে সেগুলো এখনও পর্যন্ত মেরামত সম্পন্ন হয়নি। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামসুল। রেলওয়ে পূর্বাঞ্চলে খালাসি পদে নিয়োগে আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, 865 জন খালাসি নিয়োগকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। হাইকোর্ট বিভাগের রায়ে কোনো বাস্তবিক বা আইনগত ত্রুটি নেই বলেও দাবি করেন সংগঠনের নেতারা। জটিলতা নিরসন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা।
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্যা কবলিত সাতকানিয়া বাঁশখালী অঞ্চলে চলে বিতরণ কর্মসূচি। এ সময় প্রায় 250টি পরিবারের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। একই সাথে বন্যায় যাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পুনর্বাসনের লক্ষ্যে 210 পরিবারকে ছাউনি নির্মাণে প্রয়োজনীয় রুফিং শিট প্রদান করা হয়। আয়োজকরা জানান ভবিষ্যতেও আর্তমানবতা সেবায় এবং সমাজের প্রয়োজনে পাশে থাকবে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত 140 পরিবারের মধ্যে প্রায় 14 লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই উপলক্ষে বাঁশখালী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লার লাকসামে প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান সুমনের এসব সহায়তা তুলে দেন স্থানীয় বিশিষ্টজনরা। অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংরক্ষণের লোক সময় পেলে আমি আমরা দেখছি গেছিলাম আপত্তি করছে ভাই আমাকে দিতে হবে আপনি বলছেন আমার চেয়ে একজন। দুর্গম পাহাড়ি জনপদে গর্ভবতী নারী ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ করণীয় সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ি সদর সেনানিবাসে 24 পদাতিক ডিভিশন ও 5 ফিল্ড অ্যাম্বুলেন্স যৌথভাবে ব্যতিক্রমী এই উদ্যোগের আয়োজন করে। 2 সপ্তাহব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে 22 জন নারী অংশ নেন। গর্ভাবস্থায় নারীদের স্বাস্থ্যসেবা, নিরাপদ মাতৃত্ব, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেনাবাহিনী জানায় পর্যায়ক্রমে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সব জোন এলাকায় এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।